আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। ভাই, আমি মোহাম্মদ রাফেজ হোসেন ঢাকার নবাবগঞ্জ থেকে বলছি। আমাদের এলাকার নাম বারহা। ঘটনাটি প্রায় ৩৫ বছর আগে আমাদের এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আমার এক কাকার কাছ থেকে শুনেছি। কাকার নাম শহীদুল ইসলাম। কাকা তার বোনের কাছ থেকে শুনে আমাদের সাথে শেয়ার করেন। ঘটনাটা কাকার বাবা আর বোনের সাথে ঘটা একটি বাস্তব ঘটনা। ঘটনাটি আমি কাকার বোনের ভাষায় বলার চেষ্টা করছি। একদিন রাত্রে ৯:৩০ দিকে আমি বাবার সাথে মাছ ধরার জন্য রওনা হই। তখন আমার বয়স ১৪ কি ১৫ হবে। আমরা যে খালে মাছ ধরার জন্য যাব তা প্রায় ১৫-২০ মিনিটের রাস্তা। আমরা একটা কুপি বাতি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। অনেকক্ষণ হাঁটার পর একটি ঘাটে বাবা ঝাঁকির জাল ছুঁড়ে মারে খালের মাঝে। আমি তখন উপরে একা দাঁড়িয়ে আছি কুপি বাতি নিয়ে। কিছুক্ষণ পর হঠাৎ দেখি রাস্তার মাঝখানে ২টা বাঁশ পড়ে রয়েছে। আমি বাবাকে ডেকে বললাম, বাবা, রাস্তায় ২টা বাঁশ পড়ে আছে। বাবা বলল, সমস্যা নেই, তুমি দাঁড়িয়ে থাকো। আমি বললাম, ঠিক আছে। কিছুক্ষণ পরে দেখে কিভাবে যেন বাঁশ দুটো উপরে উঠে গেল এবং কে যেন অনেক জোরে বাঁশগুলোকে দোলাতে লাগলো। আমি তখনও ওইখানে দাঁড়িয়ে সেগুলো দেখছি। হঠাৎ উপর থেকে একটি গাছের বড় ডাল আমার সামনে এসে পড়ে। আমি ভয় পেয়ে বাবাকে ডাক দেই। বাবা বলে, সমস্যা নেই, আসো আর সামনে যাই। বাবা অবশ্য হয়তোবা কিছু বুঝতে পেরেছিলেন। তখন জাল ফেলতে ফেলতে বাবা সামনের দিকে যাচ্ছেন। আমি কুপি বাতিটা হাতে নিয়ে একটা পেয়ারা গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি। তখন বাবা আমাকে রেখে একটু সামনে চলে যায়। ঠিক ওই সময় আমি খেয়াল করি অন্ধকারের মধ্যে দিয়ে একটা বুড়ি কুঁজো হয়ে আমার দিকে আসছে। সে আমার সামনে আসার পর দেখি সে শামসুদ্দিন ভাইয়ের মা, যিনি আমার দুঃসম্পর্কের ফুপু হন। ভাই, বলে রাখা ভালো, তাদের বাড়ি আমরা যেখানে মাছ ধরছিলাম সেখান থেকে একটু দূরে। তখন আমি বললাম, ফুপু, তুমি এত রাতে এখানে কেন? কি করো আর কোথায় যাচ্ছ? এটা বলার পর তিনি কোনো কথা বললেন না, বরং উনি হেসে আমার একদম সামনে চলে আসলেন হাসতে হাসতে, এবং তখন আমার হাতে থাকা কপি বাতিটাও নিভে গেল। তখন আমি ভয়ে চিৎকার দিলে বাবা সেখানে দৌড়ে আসেন এবং আমাকে বলেন, কি হয়েছে? তখন আমি ঘটনাটি বাবাকে বলি, কিন্তু বাবা আশেপাশে কাউকে দেখতে পেলেন না। তখন বাবা সেখানে আর দেরি না করে আমাকে নিয়ে সামনে এগোতে থাকেন এবং আমরা যখন খালের পাশে হিন্দুদের পালবাড়ি নামক একটি জায়গায় গিয়ে থামি, তখন বড় একটা চিল পাখির মতো কি যেন একটা আমার মাথার উপর দিয়ে উড়ে যায় এবং তার পাখার বাতাস আমার শরীরে লাগে। তখন আমার বুকে একটু ব্যথা অনুভব হয় এবং অস্থির লাগতে থাকে। তখন বাবাকে আমার সমস্যার কথা জানালে বাবা বুঝতে পারে আমার সাথে অস্বাভাবিক কিছু হচ্ছে। এটা বুঝতে পেরে বাবা সেদিন আর মাছ না ধরে আমাকে নিয়ে বাসায় ফিরে যান। বাসায় গিয়ে আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু পরদিন সকালে আমার ভীষণ জ্বর। এটা দেখে আমাদের বাড়ির মানুষ আমাদের এলাকার স্থানীয় এক ইমামকে ডেকে আনে এবং সব ঘটনা তাকে খুলে বলে। ইমাম সাহেব বলে, গতকাল আপনারা এক বদ জিনের পাল্লায় পড়েছিলেন। এরপর ইমাম সাহেব আমাকে ঝাড়ফুঁক করেন এবং পানি পড়া দিয়েছেন। এরপর ২-৩ দিন পরে আল্লাহর রহমতে আমি সুস্থ হলেও আজ পর্যন্ত মাঝে মাঝে আমার সেই বুকের ব্যথাটা অনুভব হয়। ভাই, এই ছিল শহীদুল কাকার কাছ থেকে শোনা তার বোনের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। দিকে পা বাড়ালেন। হাসান সাহেব থানা সদরে আসলে ওনার সাইকেলটা কোনার ওই চা পানের দোকানে রেখে যান। দোকানদার হেকমত আলী খুবই সজ্জন ব্যক্তি। যে কেউ ওনার দোকানের কাছে সাইকেল রিক্সা রেখে যায়। উনি দোকানের পাশাপাশি এগুলো নজর রাখেন, বিনিময়ে কারো কাছ থেকে কিছুই নেন না। সবাই ওনার দোকানে চা পান খেয়ে যায়। এই যা। হাসান সাহেবকে দেখে হেকমত আলী দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলেন।
হাসান সাহেব কারণ বলতেই পাশের দোকানদারের সামনের বেঞ্চিতে বসে একটি লোক বলে উঠল, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সময়জ্ঞান বলে কিছু নেই। হাসান সাহেবও সায় জানালেন। হেকমত আলী কয়েকবার হাসান সাহেবকে আজ রাতে থেকে যাওয়ার জন্য অনুরোধ করল। হাসান সাহেব বেশি রাত হওয়াতে ভয় পেলেও বলল, না রে ভাই, থাকা যাবে না, বাড়িতে স্ত্রী সন্তানরা দুশ্চিন্তা করবে। হেকমত আলীও মেনে নিল। তখন মোবাইলের ব্যবহার ছিল না, তখনও মোবাইল শুরু হয়নি। হাসান সাহেব একটি পান মুখে দিয়ে সাইকেল নিয়ে রওনা হলো গ্রামের উদ্দেশ্যে। আকাশে চাঁদ দেখে হাসান সাহেব খুবই খুশি হলেন। যাক, চাঁদের আলোয় ভালোভাবে যাওয়া যাবে। গ্রামের নির্জন রাস্তা, গাছের ফাঁক দিয়ে চাঁদের আলোয় অদ্ভুত এক আলো আধারের মায়াজাল বিছিয়ে রেখেছে রাস্তায়। পথ যেতে যেতে হাসান সাহেব একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলেন। রাতের বেলা গাছের নিচে একটু ভ্যাপসা গরম ভাব থাকে। ডানের মোড়ের জঙ্গলটায় হঠাৎ রূপালী একটা আভা চোখে পড়ল। সাইকেলের বেল দিতে দিতে হাসান সাহেব ডানের মোড়টা ঘুরলেন। ডানের মোড়ে আসলে একটা বড় পুকুর আছে, যেটায় চাঁদের আলো পড়ে রূপালী একটা আভা তৈরি করেছে। পুকুরের মাঝখানে একটা সাদা হাঁস একলা ভেসে বেড়াচ্ছে। সামনেই করতোয়া গোরস্থান। এ গোরস্থান নিয়ে অনেক কথা প্রচলিত আছে। হাসান সাহেব আবার সাইকেলে বেল বাজাচ্ছেন। রাস্তায় কেউ নেই, তবুও হাসান সাহেব সাইকেলে ইচ্ছে করে বেল বাজাচ্ছেন। গোরস্থানের মাঝখানের তেঁতুল গাছটা দেখা যাচ্ছে। কিছু মানুষের ফিসফাস কথা শোনা যাচ্ছে। হাসান সাহেব লক্ষ্য করল, গোরস্থানটার শেষ দিকে কিছু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। সামনে একটা লাশ। হাসান সাহেব ভাবল কেউ হয়তো মারা গেছে, সেটা জানাজা হচ্ছে। হাসান সাহেব সাইকেলটাকে রাস্তায় একটা গাছে হেলান দিয়ে জানাজায় শরীক হলেন। আসসালামু আলাইকুম বলে বাম দিকে তাকাতেই দেখলেন আশেপাশে কেউ নাই, শুধু সামনে লাশটা পড়ে আছে। আর এটা দেখে হাসান সাহেব নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি অজ্ঞান হয়ে গেলেন। সকালে তিনি নিজেকে বাসায় আবিষ্কার করলেন। সবার কাছে জানতে পারলেন গ্রামে সেদিন কেউ মারা যায়নি। কিছু পরিচিত লোকজন তাকে রাস্তায় দেখতে পেয়ে বাসায় নিয়ে আসেন। তারা আরো বললেন যে তিনি নাকি কবরস্থান থেকে বেশ অনেকটা দূরে পড়েছিলেন। এরপর থেকে হাসান সাহেব আর কখনোই রাত করে নিজের বাড়িতে ফেরেননি। আজ এই পর্যন্তই। আমার কাছে আরো পরের গল্পে। ভূত নাইট। আসসালামু আলাইকুম ভাইয়া। আজকের ঘটনাটি আমার বন্ধুর সাথে ঘটেছে। ঘটনাটি তার থেকে কালেক্ট করা, আমি তার ভাষ্য মতেই বলছি। তখন আমার বয়স মাত্র 5 দিন। ঘটনাটা তখন ঘটে। আমার আম্মু হোমিওপ্যাথিক ডাক্তার, তাই আমরা বাজারের পাশে একটি ভাড়া বাসায় থাকতাম। আমি পরিবারের সবার ছোট। আমার বড় ভাই ও বোন আছে। আমরা যে বাসায় থাকতাম ওখানে আমার বাবা, মা, ভাই, বোন সহ আমার আব্বুর এক দূর সম্পর্কের ভাই থাকতেন। তিনি আমার ভাই ও বোনকে পড়াতেন ও পাশাপাশি তিনি চাকরি করতেন। তো আমি হওয়ার পর আমার নানু ও খালামণি আমাদের বাসায় আসে। আমার ভাই বোন এক রুমে ঘুমাতো, আর এক রুমে আমার আব্বু ও আঙ্কেল, আর এক রুমে আমি আর আম্মু খাটে ছিলাম, আর আমার নানু ও খালামণি সেই রুমের নিচে ঘুমিয়েছিলেন। রাত যখন গভীর, হঠাৎ করে আমার নানু ঘুম থেকে জেগে ওঠেন। জেগে ওঠার পর উনি খাটের দিকে তাকিয়ে দেখলেন আম্মু শুয়ে আছে, কিন্তু আমি নেই। খালামণিও ঘুমাচ্ছেন। এত রাতে আমাকে কে কোথায় নিয়ে যাবে? আর আমার তো নিজে হেঁটে চলে যাওয়ার মতো কোনোভাবেই সম্ভব না। মাত্র 5 দিন বয়স তখন আমার। নানু ভাবলো হয়তো আমার ভাই বোন কেউ নিল কিনা, কিন্তু এত রাতে সবাই তো ঘুমাচ্ছে, কে আমাকে নিবে?
তারপরও নানু আপুদের রুমে গিয়ে দেখলো ওরা ঘুমাচ্ছে। এরপর আব্বুদের রুমে গিয়ে দেখলো তারাও ঘুমাচ্ছে। এবার নানু ভীষণ ভয় পেয়ে যান। দৌড়ে যেই না আম্মুর কাছে আসছিলেন, তখনই আম্মু চিৎকার দিয়ে বলে, হেলাল ভাই আমার বাচ্চা নিয়ে যাচ্ছে। আব্বুর দূর সম্পর্কের সেই ভাইয়ের নাম হেলাল। আম্মু ভীষণ কান্না করছে। পরে দেখে আমি পাশে শুয়ে কান্না করছি। তখন নানুও ছুটে এসে দেখে আমি আম্মুর পাশেই আছি। পরে নানু আম্মুকে জিজ্ঞেস করলো, হেলাল ঐশীকে নিবে কিভাবে? হেলাল তো ওই রুমে ঘুমাচ্ছে। চিৎকার শুনে আব্বুরাও চলে এসেছিল তখন। পরে আম্মু বলল যে আমি স্বপ্নে দেখলাম আমার কোলে ঐশী ছিল। তখন হেলাল এসে বলে, ঐশীকে দেন। আম্মু ওনার চোখ দেখে ভয় পেয়ে দিতে চাচ্ছিলেন না, কিন্তু উনি আম্মুর সাথে জোড়াজোড়ি শুরু করেন। হাত দিয়ে টেনে নিয়ে যেতে চাইছিলেন। পরে আম্মু অনেক জোরে চিৎকার দেয়। তখন উনি বিড়াল হয়ে হঠাৎ করে দৌড়ে চলে যান। এই ঘটনার পর আমাদের বাড়ির সবাই ভীষণ ভয় পেয়ে যান। পরদিন হুজুরকে ডাকা হয় এবং সবকিছু খুলে বলা হয়। তখন হুজুর বলেন, তখন যদি নানু না উঠত এবং আম্মু যদি চিৎকার না দিতে পারত, তাহলে ওরা সত্যিই আমাকে নিয়ে যেত। মানে হেলাল আঙ্কেলের রূপ ধরে যে জিন এসেছিল তারা আমাকে নিয়ে যেত। ঘটনাটা এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম শোয়েব ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভূত নাইট শুনি 3 বছর ধরে। আমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন। আমার বাড়ি নন্দীপাড়া, দক্ষিণগাঁও। লেখায় ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বলে মূল ঘটনায় যাই। ঘটনাটা ঘটে 7 তারিখ রবিবার 2024। মাসের কথাটা অবশ্য উনি লেখেননি। তো রাতে আমি ঘুমাতে যাই আমার রুমে। তখন আমার রুমের লাইট অন করার সাথে সাথে দেখি একটি কালো ছায়া আমার পড়ার টেবিলের সামনে দিয়ে দৌড় দেয়। তখন আর তেমন কিছু মনে হয় নাই। তারপর আমি ঘুমিয়ে যাই। হঠাৎ রাতে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি আমি আমার বিছানায় নাই, অন্য কোনো জায়গায় আমি শুয়ে আছি। আমার চারপাশে প্রায় 8 থেকে 10 জন লোক কথা বলছে। তারা কোন ভাষায় কথা বলছে তা আমি জানি না। আমি নড়াচড়া করতে পারছিলাম না, কথাও বলতে পারছিলাম না। তখন আমি মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকি। হঠাৎ আমার শরীরে অনেক জোরে আঘাত লাগে। মনে হলো কেউ আমাকে অনেক উপর থেকে ফেলে দিয়েছে। আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার টানা 2 দিন জ্বর ছিল। শোয়েব ভাই, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা। ভূত নাইট। আসসালামু আলাইকুম শোয়েব ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নাফি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা। ভূত নাইটে আমার কোনোদিন কোনো ঘটনা লেখা হয়নি, কিন্তু আজ আমি আমার নানুর কাছ থেকে শোনা তার পরিবারের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। ভাইয়া, কোনো ভুল ত্রুটি হলে শুরুতেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রত্যেকবার নিজের নানুর বাড়ি গেলে একটা কথা আমি শুনতে পাই যে মৃধা বাড়ির নাকি অনেক ইতিহাস। এই বাড়িটা সম্পর্কে আমি কিছুই জানতাম না, তাই একরাশ কৌতূহল নিয়েই সব জানার জন্য একদিন আমি আমার নানুর কাছে সব শুনতে চাইলাম। আমার নানু মৃধা বাড়ির মেয়ে, তাই সবকিছু জানার জন্য আমি তার কাছেই জানতে চাইলাম। তিনি আমাকে সব বলতে রাজি হলেন। তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে লেখার চেষ্টা করছি। নানু মানে আমার বাজান, মানে নানুর বাবা, তার নাম ছিল সামাদ মৃধা। তিনি ছিলেন আমাদের এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি।
তখন সময়টা ছিল 1980 বা এর আগের। আমার নানিরা, আমি নানির ভাষাতেই বলছি, আমরা ছিলাম তখন 19 ভাই বোন এবং আমাদের বাড়িটা বেশ বড়। আমার 3 নম্বর ভাই, যার নাম ছিল মাস্টার, তার বিয়ে ঠিক হয়েছিল এবং তার বিয়েটা ঠিক হয়েছিল আমাদের বাড়ি থেকে একটু দূরে, অর্থাৎ তার হবু শ্বশুর বাড়ি ছিল একটু দূরে। সেদিন বরযাত্রী যাওয়ার কথা ছিল, তাই সকালবেলা থেকেই একটু বেশি তোড়জোড় চলছিল, কারণ আজ মৃধা বাড়ির মেজ ছেলের বিয়ে। সবাই ভীষণ খুশি। সময় মতো সবাই তৈরি হয়ে নিল বরযাত্রী যাওয়ার জন্য। সবকিছু ঠিকঠাক করে বরযাত্রা বেরোতে প্রায় বিকেল হয়ে গেল। বিকেলে মৃধা বাড়ির কর্তাদের আদেশ, বেয়ারারা পালকি নিয়ে বের হলো। সবাই পালকির সাথে সাথে যেতে লাগলো। যথারীতি পালকি নিয়ে যেতে যেতে একসময় তারা বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গায় থামে এবং জায়গাটা ছিল একটা নিমতলা। এমনকি সেই পালকিটাও ওই নিম গাছ বরাবর নিচে রাখা হয়েছিল। সেখান থেকে বিশ্রাম নেওয়ার পর আবারও পালকি চলতে শুরু করলো। আর এভাবেই বিয়ে বাড়ি পৌঁছানোর পর বিয়ে সম্পন্ন হয়। তখনও কেউ বুঝতে পারেনি কতটা খারাপ ঘটনা ঘটতে চলেছে তাদের সাথে। বিয়ের কিছুদিন পর মাস্টার তাদের বাড়ি থেকে অনেকখানি দূরে মেলা দেখতে আসে। মেলা শেষে পালা এবং অন্যান্য গান দেখে আসতে আসতে তার প্রায় অনেক রাত হয়ে যায়। গ্রাম অনুযায়ী এতই রাত ছিল যে কোনো রিক্সা বা চলাচলের যানবাহন পাওয়া যাচ্ছিল না। তাই সে হেঁটেই বাড়িতে আসার জন্য উদ্যত হয়। কিছু দূর হাঁটার পর তেঁতুলিয়া কবরস্থানের কাছে আসে। সে লক্ষ্য করে যে কবরস্থানের ভিতর থেকে অস্বাভাবিক শব্দ বা আওয়াজ আসছে। আগের যুগের মানুষ হওয়ায় সে বিষয়টা পাত্তা না দিয়ে হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে একটা খোলা মাঠের কাছে আসে। মাঠটির কাছে আসার পর সে ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পায়। সে ভাবছিল যে এত রাতে ঘোড়া কোথা থেকে আসবে। সে ভাবে যে হয়তো কারো ঘোড়া রাতে ছুটে গিয়েছে। তাই সে আওয়াজটির দিকে এগোতে থাকে। কিছু দূর এগোবার পর সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তাকে দুর্বল করে দিচ্ছে। সে দেখে অর্ধেক ঘোড়া এবং অর্ধেক মানুষের একটা অবয়ব, অর্থাৎ জিনিসটার মাথা থেকে কোমর পর্যন্ত ছিল মানুষ, কিন্তু কোমর থেকে পা পর্যন্ত ছিল ঘোড়ার পায়ের ন্যায়। সে এই দৃশ্য দেখার পর ওখানেই অজ্ঞান হয়ে যায়। সকালে তাকে ওইখান দিয়ে যাওয়া কিছু লোক তুলে বাড়িতে নিয়ে আসে। তার জ্ঞান ফেরার পর থেকেই সে অস্বাভাবিক আচরণ শুরু করে। তাকে বিভিন্ন ওঝা এবং হুজুর দিয়ে ঝাড়ানো হয়, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। কিছু সময় ভালো থাকলে আবার শুরু হয়। এর অনেকদিন পর আবার মাস্টার বহরপুর বাজারে আসে মেলা দেখতে। মেলা দেখার সময় সে লক্ষ্য করে তাকে এক পাগল ডাকছে। জটাচুল উলঙ্গ একজন পাগল তাকে ডাকছিল। সে পাগলটার কাছে গেল। পাগলটা তাকে বলল যে সে মেলাতে যে লটারি ধরবে সবগুলো লটারিতেই নাকি সে জয়ী হবে এবং সে যেই সমস্যায় ভুগছে সেটা থেকেও মুক্তি পাবে। শুধু তার পরের দিন পাগলটিকে আলু ভর্তা, ভাত এবং মুড়ি এই একই জায়গায় দিয়ে যেতে হবে। সে পাগলের কথা মতো রাজি হলো এবং আশ্চর্যজনকভাবে সে প্রত্যেক লটারিতেই বিজয়ী হয়। তাই সে পাগলটার কথা মতো তার পরের দিন ওই জায়গাতে তার চাওয়া সকল খাবার রেখে আসে। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো সে ধীরে ধীরে সুস্থ হতে থাকে আর একসময় পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিন্তু কিছুদিন পর আবারও সে অস্বাভাবিক আচরণ শুরু করে। এবারও সবাই বাড়িতে হুজুর ডাকে, কিন্তু এবার সে জিনটা আর যেতে চায় না। তখন তোর মা সদ্য পৃথিবীতে এসেছে। ওই জিনটা তোর মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। জিনটাকে কোনো মতেই সেখান থেকে তাড়ানো যাচ্ছিল না। শেষে অনেক কষ্টের পর আসন দিয়ে জিনটাকে তাড়ানো হয়। এরপরে আরো অনেক ঘটনা আমাদের বাড়িতে ঘটত। একবার বাড়িতে ব্রহ্মদৃষ্টি বা জিন আনা হয়। যেদিন সেটা আনা হয় সেদিন সবাই একটা ঘরে সমবেত হয় সেটা দেখার জন্য।
যথারীতি একটা সময় যখন সেটা ঘরের চালের উপর আসে তখন অস্বাভাবিক শব্দ হতে থাকে, এবং যখন আসে তখন সেটা সেই ঘরের খাটের উপর বসে, বলে রাখা বাহুল্য যে খাটে মশারি টানানো ছিল এবং খাটের উপর কেউ ছিল না, তবে সেটা আসার পর পুরো ঘর অন্ধকার করে দেওয়া হয়, এটা তাদের শর্ত ছিল। জিনটা আসার পরই বাড়ির ছোট মেয়েকে তার কাছে ডাকে এবং সেই সময় অনুযায়ী আমি ছিলাম সেই বাড়ির ছোট মেয়ে। তো জিনটার কথা মতো আমি তার কাছে যাই, কিন্তু আমার সেটার কাছে যেতে খুবই ভয় লাগছিল। তবে পরবর্তীতে আমার আব্বার কথায় আমি সেই জিনটার কাছে যাই এবং অবয়বটার কথা অনুযায়ী আমি যখন সেই অবয়বটার হাত ধরি তখন আমার মনে হলো যেন কত লোম অবয়বটার শরীরে, যেরকম একটা ভেড়ার শরীরে থাকে। তো সেই অবয়বটা আমাকে অভয় দেয় এবং বলে, আপনি আমাকে ভয় পাবেন না, আপনি আমাকে বড় কুল পড়ে শোনান। সেই অবয়বটার কথা মতো আমি বড় কুল পড়া শুরু করি। বড় কুল পড়া শেষ হলে সেটা আমাকে বলল, আপা আপনি বড় কুল পড়াতে ভুল করেছেন, আপনি বিসমিল্লাহ বলেননি। এ কথা শোনার পর আমার লজ্জাবোধ করছিল, তবে লজ্জাবোধের চাইতে ভয় করছিল বেশি। কে শোনা ঘটনা, আরো অনেক ঘটনা আমি স্কিপ করে গেছি এবং লিখিনি, তবে পরবর্তীতে ইনশাল্লাহ পাঠিয়ে দেব। আর প্লিজ ঘটনাটা পড়ে শোনাবেন। একদিন তার বন্ধুদের সাথে এমনি আড্ডা মারতে গিয়েছিলেন। তখন এক বন্ধু বলে ওঠে, কিরে সুজন, তোদের কি সমস্যা হয় না? তোরা খালের সামনে থাকিস। কাল রাতে আমার ভাগিনা তার বন্ধুদের সাথে আড্ডা মেরে আসছিল। বাসায় তখন আমার ভাগিনাকে পুরো মাটির ভেতরে পুঁতে শুধু মাথাটা বের করে রেখেছিল। তারপর আমার দাদা বলে, তোর ভাগিনাকে ওর বন্ধুরা মেরে পুঁতে রেখেছে। কই, আমি তো প্রতিদিন ওইখানে বিড়ি খেতে যাই, আমার সাথে তো কিছুই হয়নি। আজ আমার দাদা এই বিড়ির জন্য এই পৃথিবীতে নেই। তার বন্ধুরা তা কথা বিশ্বাস করতে পারে না। তারপর তার বন্ধুরা বলে, সুজন, পারলে তুই একটা রাত ওইখানে কাটা, তাহলে আমরা বিশ্বাস করব। আমার দাদা বলে, আমি যদি ওইখানে এক রাত কাটাতে পারি তখন আমাকে কি দিবি? বন্ধুরা বলে, তোকে আমরা এই বিড়ি দেব। আর এই বিড়ির লোভে আমার দাদা এখানে এক রাত কাটাতে প্রস্তুত হয়ে যায়। তার পরের দিন রাতের বেলায় তার বন্ধুরা আমার দাদাকে খালের পাশে দিয়ে আসে। আমার দাদা তার সাথে একটা চাদর আর এক প্যাকেট বিড়ি নিয়েছিলেন। তার বন্ধুরা দেওয়ার পর, চলে যাবার পর, সে চাদরটা বিছিয়ে তিনি ওইখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে চান এবং বিশ্রাম নিতে গিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে তিনি ওঠেন এবং প্রকৃতির ডাকে সাড়া দিতে চলে যান। এসে যখন একটি বিড়ি ধরাবে তিনি দেখেন একটি পুরুষ তার মাথা কাটা এবং শরীরে কোনো জামা নেই, একেবারে নগ্ন। সে যখন উঠে দৌড় দিবে, সে তার বাসায় যাওয়ার পথের সামনে দেখে একজন মহিলা পুরোপুরি নগ্ন এবং মাথা কাটা। সে আর কিছু না ভেবে তার সামনে শুকনো ময়লা ছিল, তাতে সে আগুন ধরিয়ে দেয়। যখন আগুন ধরে গেছে তখন তার সামনে ওই দুটো জিনিস আর দেখা যায় না। তখন তিনি নিজেকে সুরক্ষিত ভেবে তার বাসার দিকে দৌড় দেয় এবং সে তার বাড়ির সামনে উঠোনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে উঠে তার পরিবারের সকল সদস্যকে এবং বন্ধুদেরকে সব ঘটনা খুলে বলেন। তার পরিবার তাকে একটি ঘটনা বলে, প্রায় 10 বছর আগে এক দম্পতিকে খালি নিয়ে এসে গলা কেটে উলঙ্গ করে ফেলে দেওয়া হয়। তারপর থেকে ওইখানে সেই দম্পতিকে দেখা যায় এবং যে রাত করে যায় তাকে ক্ষতি করে বা মেরে ফেলে। ভাইয়া, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভূত নাইট। আসসালামু আলাইকুম শোয়েব ভাই, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। ভূত নাইটে এটা আমার প্রথম ঘটনা।
ঘটনাটি অনেক ছোট, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি ঘটে আমার স্যারের বাবার সাথে। উনি ছিলেন অনেক ধার্মিক একজন মানুষ। আমরা যারা মুসলিম তারা হয়তো বুঝবেন যে আমাদের মুসলমানরা এক ধরনের সফরে যায় যেন আমরা আমাদের ঈমান আরো মজবুত করতে পারি, যাকে তাবলিগ জামায়াত বা চিল্লা বলে। তো পুরো সফরের মধ্যে যিনি প্রধান থাকেন তাকে আমির সাহেব বলা হয়। আমার স্যারের বাবা ছিলেন সেই আমির সাহেব। তো কোনো একদিনে এক সফরের জন্য ওনার এক বন্ধু ওনাকে 17 জন ছেলে ওনার সাথে দেয়, অর্থাৎ একটি চিল্লার জন্য ওনার বন্ধু ওনাকে 17 জন ছাত্রকে দেন। বলে রাখা ভালো, ওনার বন্ধু ছিলেন খুবই বড় মাপের একজন কবিরাজ। কিন্তু ওনার বন্ধু ওনাকে বলে উনি ওদের পরিচয় যেন জানতে না চায়। এতে ওনার তখন কিছুটা সন্দেহ হলেও পরবর্তীতে তিনি তা ভুলে যান। যাই হোক, চিল্লার জন্য তারা রওনা হন, কিন্তু তিনি তাদের দেখে সাধারণ মানুষ বলে মনে হচ্ছিল। তবে কেউ কারোর সাথে বেশি কথা বলে না, এমনকি তারা এমনভাবে নামাজ পড়ত তাদের নামাজে ভুল ধরা অসম্ভব ছিল। তাদের হাতের রান্না ছিল অসাধারণ। আমার স্যারের বাবার মতে এমন সুস্বাদু খাবার তিনি জীবনে কখনো খাননি। এগুলো দেখে তিনি অনেক সন্দেহ করতেন। তাই উনি সিদ্ধান্ত নেন উনি ফলো করবেন। একদিন রাতে ওনার হঠাৎ ঘুম ভেঙে যায়। উনি তখন সিদ্ধান্ত নেন ওই ছেলেদের ঘরে উকি দিয়ে দেখবেন তারা কি করে। তখন উনি তার কথা মতো ওদের ঘরের কাছে যান এবং উকি দেন। কিন্তু উকি দিয়ে উনি যা দেখেন তা দেখার জন্য তিনি একটু প্রস্তুত ছিলেন না। তার আগে দিয়ে ওদের ঘরের একটু বিবরণ দিই। ওদের ঘর থেকে প্রচুর সুগন্ধ বের হচ্ছিল। ঘরের কোনো সীমানা ছিল না। ঘর থেকে প্রচুর আলো বের হচ্ছিল। এর মধ্যে ওই 17 জনকে দেখা যায় তারা আকাশ ছুঁই ছুঁই, শরীর থেকে আলো বের হচ্ছে। ওটা দেখে ওনার আর কিছু বুঝতে বাকি রইল না। উনি সাথে সাথে ওনার জিনিসপত্র রেখে দৌড়ে চলে আসেন ওনার ওই বন্ধুর কাছে, যিনি ওনাকে ওই ছেলেদের পাঠিয়েছিলেন। উনি ওই ছেলেদের ব্যাপারে তার বন্ধুর কাছে বললে ওনার বন্ধু বলেন, আমি আগে থেকেই জানি ওরা সাধারণ কোনো মানুষ না, ওরা আসলে জিন। তুই ভয় পাবি বলে আমি এই বিষয়ে তোকে কিছু বলিনি। ওনার বন্ধু আরো বলেন যে ওরা আসলে ভালো জিন ছিল, তাই ওদের আমি পাঠিয়েছিলাম, কিন্তু তুই বোকার মতো চলে আসলি। যদি তুই ওদের চিল্লা সম্পূর্ণ করতি তাহলে ওই 17টা জিন তোকে তোর মৃত্যুর আগ পর্যন্ত তোর সেবা করত এবং বিপদে পাশে পেতি। পরবর্তী পরদিন সকালে যখন ওই জায়গায় উনি যান ওনার জিনিসপত্র আনার জন্য, তখন তিনি তার জিনিসপত্র ঠিকই পান, কিন্তু ওই 17টা ছেলে কিংবা তাদের জিনিসপত্র কিছুই পাননি এবং তিনি ভীষণ অবাক হয়ে যান। এটাই ছিল আমার ভূত নাইটে পাঠানো প্রথম ঘটনা, প্রথমবার, তাই খুব একটা গুছিয়ে লিখতে পারিনি। ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরো ভূত নাইট। আসসালামু আলাইকুম শোয়েব ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রত্যেক সপ্তাহের মতো আজকেও আছি এবং দ্বিতীয়বারের মতো একটা ঘটনা লিখতে বসলাম। আমি আমার গ্রামের বাড়িতে আছি, লাইভের মাধ্যমে শুনছি এবং আমার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায়। আমি হুমায়ুন। আজকে আর একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ভূত নাইটে আমার দ্বিতীয় ঘটনা, আশা করছি পড়ে শোনাবেন। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যায়, আর আমি যেরকম ভাবে শুনেছি সেভাবেই লিখছি। রাতুলরা পুরান ঢাকার একটি অত্যন্ত পুরাতন গলির ভেতরে একটা বাসা ভাড়া নিয়েছে। এখনো আশেপাশের কারোর সাথেই রাতুলদের পরিচয় হয়নি। সবকিছু ঠিকঠাক করার পরে রাতুল এখন কিছুটা অবসরে আছে। রাতুলের আবার রাত জাগার অভ্যাস। একটু রাত হলেই ছাদে চলে যায়। তো এই বাড়িতে ওঠার পর প্রথম যেদিন ছাদে উঠল তখন প্রায় 12টা বাজে। চারপাশে ভালো করে দেখতে গিয়ে দেখে পাশের বিল্ডিং এর ছাদে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশের বিল্ডিংটা এত কাছে ছিল যে একটু চেষ্টা করলেই ওই ছাদে চলে যাওয়া সম্ভব। যাই হোক, এত রাতে রাতুল
একা একটা মেয়েকে ছাদে দেখে একটু অবাকই হলো। তবু সাহস করে গিয়ে ডাক দিল, এই যে শুনছেন। মেয়েটা কোনো সাড়া দিল না, বরং যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই থাকলো। এবার রাতুল আরেকটু জোরে ডাকলো। মেয়েটি এবার তাকালো। চোখের দৃষ্টি কেমন যেন শূন্য, মৃত মানুষের মতো। রাতুল বলল, আপু, আমরা এই বাড়িতে নতুন এসেছি। আমার নাম রাতুল, আপনার নাম কি? মেয়েটি আস্তে করে জবাব দিল, রুমা। রাতুল তখন জিজ্ঞেস করলো, তো আপু, আপনি এত রাতে ছাদে কি করছেন একা একা? রুমা তখন বলল, আমি তো প্রতিদিনই আসি, ভালো লাগে। এভাবে একটু একটু করে সেদিন অনেকক্ষণ গল্প করলো রাতুল। তারপর বাসায় চলে আসলো। কিন্তু বাসায় আসার পরে তার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তার মনে হতে লাগলো কেউ মনে হয় তাকে দেখছে। ও যখন খাটের পাশে দাঁড়াতো তখন ওর মনে হতো কেউ খাটের নিচ থেকে তাকে দেখছে। এক্ষুনি হয়তো তার পা ধরে টেনে তাকে খাটের নিচে নিয়ে যাবে। আবার ওয়াশরুমে গেলে মনে হতো ভেন্টিলেটর দিয়ে কেউ তাকে দেখছে। এভাবেই রাতুলের দিন যেতে লাগলো। আর এদিকে প্রতি রাতে ছাদে উঠে রুমার সাথে গল্পও চলতে থাকলো। এভাবেই চলতে থাকলো রাতুলের দিন। রাতুল একসময় খেয়াল করলো রুমা কখনো হাসে না। ব্যাপারটা ওর কাছে ভীষণ অদ্ভুত লাগলো। ভাবলো হয়তোবা এটা ওর স্বভাব, কিন্তু তাই বলে একবারও হাসবে না। তো হঠাৎ একদিন রুমা বলল, আগামী মাসের 15 তারিখ আমার জন্মদিন, তুমি এসো। রাতুল বলল, কখন যাব? রুমা বলল, এই ধরো রাত 11টার দিকে। শুনে রাতুল একটু অবাকই হলো। এত রাতে কেউ দাওয়াত দেয়? কিন্তু কিছু বলল না। সেদিন ছিল 12 তারিখ। পরের 2 দিন রাতুল ছাদে গিয়ে দেখলো যে রুমা আসেনি। ভাবলো হয়তো বা ব্যস্ত। 14 তারিখ রাতে রাতুল একটা ভয়ানক স্বপ্ন দেখে। ও দেখে যে ও একটা বদ্ধ ঘরে রয়েছে। সেখানে একটা আয়না, আর আয়নার ভেতরে থেকে একটা বিকৃত চেহারার মানুষ তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। আর সেখান থেকে রক্ত সব গড়ে গড়ে পড়ছে আয়না বেয়ে। প্রচন্ড আতঙ্কে রাতুলের ঘুম ভেঙে যায়, কিন্তু ব্যাপারটাকে শুধু স্বপ্ন ভেবে ও উড়িয়ে দেয়। পরদিন রাতে রুমার জন্মদিনে যাওয়ার জন্য রাতুল বের হলো। যেহেতু পাশের বিল্ডিং, তাই একেবারে ঠিক 11টার দিকেই বের হলো। ওদের বাসায় গিয়ে দরজায় কড়া নাড়ার সাথে সাথে দরজা খুলে গেল। ঘরে ঢুকে একটু অবাক হলো রাতুল, কারণ ঘরে কেউ নেই। কিছুক্ষণ পরে এক মহিলা, দেখে মনে হচ্ছে বাসার কাজের মহিলা, এসে 1 গ্লাস পানি দিয়ে গেল। রাতুল কিছু জিজ্ঞেস করার আগে মহিলা চলে গেল। রাতুলের সবকিছু কেমন অদ্ভুত ঠেকতে লাগলো। সে কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। হঠাৎ রাতুল ঘরে একটা আয়না দেখতে পেল। রাতুলের মন চাইছিল না আয়নার সামনে দাঁড়াতে, কিন্তু কি মনে করে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আর রাতুল আয়নায় নিজের চেহারা কিন্তু দেখতে পেল না। আর যা দেখল তা দেখে রাতুলের নড়াচড়ার শক্তি এক নিমিষেই শেষ হয়ে গেল। রাতুল আয়নায় রুমার বিভৎস হয়ে যাওয়া চেহারা দেখতে পেল। এমন সময় তার মনে হলো কে যেন তাকে কানের কাছে বলছে, পালা রাতুলে, এখান থেকে পালা। ঠিক সেই সময় আয়নার ভিতর থেকে রুমার একটা হাত ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো। এটা দেখে রাতুল সমানে জোরে জোরে দোয়া পড়তে লাগলো। দোয়া শুনে আয়নার ভিতরে থাকা রুমার চেহারা আরো বিভৎস হয়ে জোরে জোরে কাঁপতে লাগলো। তখন হঠাৎ রাতুলের গায়ে জোর ফিরে আসলো। সে কোনো মতে দৌড়ে বাইরে এসে অজ্ঞান হয়ে গেল। পরের দিন নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বিছানায়। এলাকার লোকেরা ওকে উদ্ধার করে ওখানে ভর্তি করিয়েছে। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলেও বাড়িতে গিয়ে দেখে পাশের বাড়িতে তালা ঝুলছে।
পরে আশেপাশের লোকের কাছে শুনল যে 12 বছর আগে এখানে একটা পরিবার ছিল। সে 12 বছর আগে ঠিক সেই দিনের তারিখে মানে 15 তারিখে কারা যেন এসে ওই পরিবারের মেয়েকে হত্যা করে ড্রেসিং টেবিলের আয়নার পেছনের বাক্সের ভেতরে ঢুকিয়ে রেখে যায়। 7 দিন পরে মেয়েটির বীভৎস লাশ ওখান থেকে উদ্ধার করা হয়। কিন্তু তারপর থেকে প্রতি বছর সেই 15 মার্চ ওই বাড়িতে বীভৎস অবস্থায় একটা করে লাশ পাওয়া যেতে লাগলো। রাতুলই ছিল একমাত্র ব্যক্তি যে বেঁচে ফিরেছে। এরপর রাতুলরা ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যায়। ঘটনাটি পড়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। Bhoot Night. আসসালামু আলাইকুম শোয়েব ভাই, কেমন আছেন? আমার নাম নাসিম খান, আমি চুয়াডাঙ্গায় থাকি, এখন কলেজে পড়ি। যাই হোক, আজ আমি একটা ভয়ানক ঘটনা ভূত নাইটে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই প্রচার করবেন। ঘটনাটা ঘটে আমার এক বন্ধুর সাথে এবং এটি ঘটে 2018 সালের ডিসেম্বর মাসে। ঘটনাটা ঘটে নড়াইল জেলার কালিয়া উপজেলার একটি গ্রামে। কিছু ব্যক্তিগত এবং অন্যান্য কারণে গ্রামের নামটা উল্লেখ করলাম না। যাই হোক, আমি দেরি না করে ঘটনা শুরু করছি। আমার সেই বন্ধুর নাম সুজন আহমেদ। আমি তার ভাষাতেই ঘটনাটা বলছি। আমার নাম সুজন আহমেদ। আমি তখন কলেজে পড়তাম। ঘটনাটা ঘটে আমার এসএসসি পরীক্ষার পর। পরীক্ষা শেষ আমি একদিন রাতে আমার কিছু বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন রাত প্রায় 11:30। আমরা সবাই কার্ড খেলছিলাম। হঠাৎ করে প্রায় 1টার দিকে আমার বাড়ি থেকে ফোন আসে। আমার আম্মু ফোন দিয়েছেন। আমি আম্মুকে বললাম আমি আর আজকে বাসায় যাব না, আমি আমার এক বন্ধু শিহাবের সাথে তার বাড়িতেই রাতটা কাটাবো। আম্মু তখন আমাকে রেগে গিয়ে বললেন তাড়াতাড়ি বাসাতে চলে আয়, একটা দরকারি কাজ আছে। আমার আর তখন কিছুই করার ছিল না, যেহেতু বাসা থেকে ডেকেছে একটা দরকারি কাজ, তাই আমি দেরি না করে সকল বন্ধুদের বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আগে বলে রাখি, আমি যেখানে আড্ডা দিচ্ছিলাম সেখান থেকে আমার বাড়িতে যেতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। আর যাওয়ার পথে একটা অনেক বড় শ্মশান পার হয়ে যেতে হয়। আমার বন্ধুরা আমাকে এগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি নিষেধ করেছিলাম। শ্মশানের ওই জায়গাটা খুবই ভয়ানক, কিন্তু আমি খুবই সাহসী ছিলাম, তাই আমি বন্ধুদের মানা করেছি। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সেই শ্মশানের কাছে চলে আসি। আমার ভিতর তখনও কোনো ভয় কাজ করেনি। আমি সেই শ্মশানের পাশের রাস্তা দিয়ে হাঁটছিলাম। শ্মশানের চারপাশে ছিল ঘন গাছপালা এবং খুবই থমথমে একটা পরিবেশ। হঠাৎ করে আমার কেন জানি মনে হলো চারপাশের পরিবেশ যেন একটু গরম আবহাওয়া বিরাজ করছে। তখন কিন্তু খুব কড়া শীত, মানে ভয়ঙ্কর শীত। আমি খুব অবাক হলাম, এত শীতের ভিতরে হঠাৎ গরম আবহাওয়া কিভাবে? আমি তখন একটু ভয় পেয়ে যাই। তখন আমি আমার হাঁটার গতি বাড়িয়ে দিলাম। কিছু দূর গিয়ে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে 10 থেকে 13টি সাদা কাপড় পরা অবয়ব আমার দিকে এগিয়ে আসছে। তাদের চেহারা দেখা যাচ্ছিল না। আমি এই দৃশ্য দেখে এতটাই ভয় পেয়েছিলাম যে সেটা হয়তো বলে বোঝানো সম্ভব না। আমি তখন দোয়া কালাম পড়া শুরু করি। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এক পর্যায়ে সেই অবয়বগুলো যখন আমার একদম সামনে চলে আসলো, তখন আমি যা দেখলাম সেটা দেখে আমার প্রাণ যায় যায় অবস্থা।
দেখলাম প্রতিটা অবয়বের উচ্চতা 10 ফুটের মতো, এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে অবয়বগুলোর বুকের ভিতরে আগুন জ্বলছিল। এই অবস্থা দেখে আমি নিজেকে আর ঠিক রাখতে পারিনি। আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। সকালে আমি নিজেকে একটা বাড়িতে আবিষ্কার করলাম এবং দেখলাম আমার চারপাশে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে। তারা জিজ্ঞেস করলো যে আমার সাথে ঠিক কি হয়েছিল। আমি তখন পুরো ঘটনা সবাইকে খুলে বলি। সবাই আমাকে বলল আমার ভাগ্য ভালো থাকায় আমি বেঁচে গেছি। ওই জায়গাটা নাকি ভীষণ ভয়ানক এবং ওইখানে অনেক ভুতুড়ে ঘটনা আছে। অনেকেই নাকি ওখান দিয়ে যাওয়ার সময় অনেক কিছু দেখে থাকে, যেমন কেউ দেখে সেখানে নাকি অনেক সাদা রঙের ঘোড়া দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, আবার অনেক সময় কান্নার আওয়াজ শোনা যায়। এমনকি রাতে সেখানে সাদা কাপড় পরা একজন মহিলাকেও নাকি দেখা যায়। যাই হোক, এই ঘটনার পর আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি ওই রাস্তা দিয়ে কোনোদিন যাওয়া আশা করি নাই, কিন্তু সেদিন আমি গিয়েছিলাম এবং যা হওয়ার সেটাই হয়েছিল। ঘটনাটা হয়তো অনেকের কাছে বানানো ঘটনা বলে মনে হতে পারে, কিন্তু এতে আমার কিচ্ছু করার নেই। বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। সেদিন রাতে আমি কি দেখেছিলাম এবং আমার সাথে কি হয়েছিল সেটা একমাত্র আমি উপলব্ধি করতে পারবো বা পারি। যাদের সাথে ঘটে তারাই এইসব ঘটনার ভয়াবহতা বোঝে। যাই হোক ভাইয়া, এটাই ছিল আমার বন্ধু এজাজের সাথে ঘটে যাওয়া ঘটনা। আশা করছি ঘটনাটি আপনি পড়ে শোনাবেন। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ভূত নাইট। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি সাদিয়া তাবাসসুম সোহাগী, ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা। আমার বাসার সবাই প্রতি শুক্রবার এই শোটা শোনার জন্য অপেক্ষায় থাকে। আজকে আমি যে ঘটনাটা আপনার সাথে শেয়ার করতে চাইছি সেই ঘটনাটি ঘটেছিল আমার নিজের আপন বড় ভাইয়ের সাথে। ঘটনা আনুমানিক 20 বছর আগের। তারিখ বা সন কোনোটাই আমার ঠিক সেইভাবে মনে নেই। আনুমানিক 2003 সাল হবে। আমরা যে গ্রামে থাকতাম সেটি হলো ভৈরবের জগন্নাথপুর এলাকা। আমাদের বাড়িটা ছিল একদম পিছনে। জগন্নাথ নামটি আমার একদমই পছন্দ ছিল না, কারণ নামটি শুনতে কেমন বুড়ো বুড়ো লাগে। তাই ছোটবেলায় মনে হতো এটা কোনো নাম হলো, গ্রামের নাম হবে অন্যরকম সুন্দর। আমাদের বাড়ির পিছনে ছিল বড় একটা বিল। বর্ষাকালে আমাদের বিল্ডিংটা পুরো অর্ধেক থাকতো পানির নিচে, কিন্তু ঘরে পানি উঠতো না। বর্ষায় এই বিল পানিতে টই টম্বুর থাকতো। চৈত্র বৈশাখ মাসে পানি শুকিয়ে গেলে কাদা মাটিতে পোলা দিয়ে মাছ ধরত। আমাদের গ্রামের নাম যে জগন্নাথ ছিল, শুনেছি অনেক বছর আগে এখানে সব হিন্দু লোকেরা বসবাস করত। কোনো এক হিন্দু জমিদারের নামে এই গ্রামের নামকরণ হয় জগন্নাথ। সেই ছোটবেলা, সেই বর্ষাকাল, পোলা দিয়ে মাছ ধরা, শাপলা তোলা, শালুক তোলা, এসব কিছু আজ অনেক অনেক মিস করি। তখনকার সময়টা ছিল সত্যিই বড় আনন্দময়। আমাদের বাড়িটা এমন জায়গায় ছিল, এখান থেকে বর্ষাকালে বিল আর বর্ষার শেষে দেখা যেত ফসলের সব মাঠ। ফসলের মৌসুমগুলোতে ধানের চারাগুলো লোক লুকিয়ে বেড়ে উঠত। কি চমৎকার সবুজ হয়ে যেত ধান গাছের মাথা, বদলে যেত প্রকৃতির রং। এইসব দৃশ্যের ঠিক মাঝখানে ছিল আমাদের বাড়িটা। এবারে মূল গল্পে যায়। সেদিন রাত 1:30, প্রচন্ড বৃষ্টি, গাঢ় অন্ধকার, চারিদিকে নীরবতা বইছে। আমাদের বাড়িতে আসার পথে একটা পুল পড়তো, সেটাকে সবাই কাঠের পুল বলতো। কাঠের পুলটা দেখতে ছিল খুব ভয়ানক। অনেকের কাছ থেকে শুনেছি জায়গাটা নাকি ভালো ছিল না। অনেকেই নাকি এখানে অনেক কিছু দেখেছে। কাঠের পুলটার একেবারে নড়বড়ে অবস্থা। উঠলেই মনে হতো ভেঙে নদীতে পড়ে যাবে। এক সময় পুলটি ভেঙে পাকা করা হয়, কিন্তু এটা এখনো কাঠের পুল নামেই পরিচিত। সেই সময় আমাদের গ্রামে ইলেকট্রিসিটি ছিল না। দুঃখিত, ইলেকট্রিসিটি ছিল
ডিশের লাইনও ছিল, সবই ছিল, শহরের মতোই ছিল সব পরিষেবাগুলো। প্রচণ্ড ঝড়ের কারণে সেদিন কারেন্ট ছিল না। রাত 1:30 বেজে গেছে, আমার ভাই এখনো বাড়িতে আসেনি। এটা দেখে আম্মা অনেক টেনশন করছিলেন। ভাই যতক্ষণ বাড়িতে না আসতেন আম্মা বসে থাকতেন। আমিও আম্মার সাথে প্রায় সময়ই রাতে বসে থাকতাম। আম্মা আমাকে বলল, যাও তুমি ঘুমিয়ে পড়ো। আমি যাব আমার রুমে। ঠিক সেই মুহূর্তে ভাই অনেক আতঙ্কিত অবস্থায় ভিজে চুপচুপে হয়ে ঘরে ঢুকলেন। আম্মা বললেন, কি হয়েছে তোমার? ভাই ভয়ে কিছু বলতে পারছিল না। তখন ভাইকে গরম পানিতে সর্ষে আর বড়ই পাতা দিয়ে গোসল করালেন আমার বড় আপা মিনা। গোসল করানোর সময় বড় আপা কিছু বললেন না। মিনা আপা সকালবেলা বলল, ভয় পেলে নাকি গোসল করালে লালার মতো কিছু একটা শরীর থেকে বের হয়, আর ভাইয়ের শরীর থেকে নাকি অনেক লালা বের হয়েছিল। তখনও কারেন্ট আসেনি। রাত কত হবে জানি না। ঝড় হচ্ছিল শোঁ গর্জনে, বৃষ্টি ঝরছিল কান ঝালাপালা করে, আর ছিল দৃষ্টি আটকে দেয়া গাঢ় অন্ধকার। সত্যি বলতে গেলে এসব কিছু দেখে ঘাবড়ে গেলাম আমি। আম্মা এবং আমরা সব বোনেরা বসে রইলাম ভাইয়ের কাছে। ভাই ঘুমিয়ে গেল। আমিও এলোমেলো ভাবনার জট খুলতে খুলতে কখন যে দু চোখের পাতায় তন্দ্রা জড়িয়ে এসেছিল বুঝতে পারিনি। কানের কাছে ফিস ফিস করে শুনতে পেয়েছিলাম আম্মা আর বড় আপার কণ্ঠ। তখনও হঠাৎ ঘুম ভেঙে যায় আমার। তখনও ভোর হয়নি। ভাই একটু ঘুমালেন এবং কিছুটা আরামও পেলেন। আম্মা তখন ভাইকে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল, পুরো ঘটনাটা আমাকে খুলে বলো। ভাই বলল, আমি 1টা নাগাদ কাঠের পুলের সামনে রিক্সা থেকে নামি। আমি যখন রিক্সা থেকে নামি তখন আমি দেখতে পেলাম মস্ত বড় একটা অবয়বের মতো কি যেন পুলের উপরে দাঁড়িয়ে আছে, 2 পা 2 দিকে দিয়ে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। তখনই একটা ঝাঁকুনি দিল আমার গায়ে। পরে আমি এক দৌড়ে পিছনে চলে যাই। পিছনে আরো অনেক লোক ছিল। আমি দেখতে চেয়েছিলাম আমি যে জিনিসটা দেখছি ওরাও সেই একই জিনিস দেখতে পেয়েছে কিনা। তাই ওদেরকে আমি কিছু না বলে পিছনে চলে গেলাম। তখন সবাই দৌড়ে পিছনে গিয়ে বলল, ও ভাই, এটা কি এখানে এত বড় দাঁড়িয়ে আছে? এই কথাটা বলতে গিয়ে আমার সমস্ত শরীর কিন্তু এখনো কাঁটা দিয়ে উঠছে। যাই হোক, যখন দৌড়ে সবাই আমার কাছে আসলো, ভয় আর কৌতূহলে ঝরে পড়ল সবার কণ্ঠ। সবাই বলল, এত বড় মানুষ কোনোদিনও দেখিনি। এটা কি ভাই, ভূত না অন্য কিছু? তারপর আমরা সবাই একসাথে হলাম। আধা ঘন্টা যাবত একটা দোকানের সামনে সবাই দাঁড়িয়ে থাকলাম। এরপর আরো সাহস নিয়ে সবাই একসাথে পুলের ওখানে আসলাম এবং পুল পার হয়ে সবাই দৌড়ে যে যার বাড়িতে চলে গেলাম। একটানে কথাগুলো বলার পর নিঃশ্বাস ফেলল ভাই। ভাইয়ের মুখে ভয়ের ছাপ। এ ঘটনা ভাইয়ের মুখ থেকে শোনার পর আমরা সবাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়ি। সেদিনের ঘটনা আমরা আজও ভুলিনি। তবে এই ঘটনা শোনার পর পরদিন মানে কি ওই দিনই আমাদের আম্মা আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে সব কথা খুলে বলেন। তিনি বললেন, আমার ভাই ভাগ্য ভালো ছিল বলে তার সে জানে বেঁচে গেছে। তিনি আমার ভাইকে কিছু আমল দেন। সেটা করার পর থেকে আমার ভাই ভালো আছে, কিন্তু আমাদের এখনো সেই স্মৃতিগুলো মনে পড়ে। এরকম আরো অনেক বাস্তব ঘটনা যেগুলো আমি নিজের চোখে দেখো বিশ্বাস করতে পারছিলাম না নিজেকে, সেগুলো সবার সাথে শেয়ার করতে চাই আমি। সবাই শোনার পরে বলবেন কেমন ছিল। সবাই সাবধানে থাকবেন।